মোহাম্মদ আজহারুল ইসলাম, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা। আমি আজকে পড়াবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় পদার্থের গঠন। তো যেহেতু অধ্যায়টার নাম পদার্থের গঠন, তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে পদার্থ কি। পদার্থ যা স্থান দখল করে, যার ওজন আছে, যা স্থান দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। তাহলে আমরা পদার্থ কাকে বলে? যার ওজন আছে, যা স্থান দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। যেমন এই বইটার কি ওজন আছে, এটা যেখানে রাখা হবে সে জায়গায় কি স্থান দখল করবে এবং বল প্রয়োগ করলেই বাধার সৃষ্টি করবে। আমি কোনো একটা বস্তুকে যদি ধাক্কা দিই, তাহলে সেও কিন্তু একটা বল প্রয়োগ করবে। তাহলে বল মানে পদার্থ কাকে বলে? যার ওজন আছে, যা স্থান দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। তাহলে বুঝতে পারছো প্রত্যেকেই পদার্থ কাকে বলে? পদার্থ আমরা যে কোনো কিছুকে বলতে পারি, কারণ এই আমার হাতে এটা কি একটা মার্কার পেন, এটার কি ওজন আছে, এটা কি কোথাও রেখে দিলে স্থান দখল করবে এবং বল প্রয়োগ করলে কি বাধা সৃষ্টি করবে। এই যে বোর্ডটা আছে, বোর্ডটার ওজন আছে, এটা কি স্থান দখল করতেছে এবং বল প্রয়োগ করলে কি বাধা সৃষ্টি করবে। তাহলে এটি কি পদার্থ। পদার্থ যদি আমরা ক্লাসিফিকেশন করি, আমরা প্রধানত পদার্থকে দুই ভাগে ভাগ করতে পারি, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। একটা হচ্ছে কি মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তাহলে আমরা এখানে কার্বন, হাইড্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, কপার, এই সব কটাই কি মৌলিক পদার্থ। কারণ এখানে যদি আমি কার্বনকে ভাঙি বা কয়লাকে ভাঙি, তাহলে কি পাওয়া যাবে? এই মৌলিক মানে কয়লা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। যদি হাইড্রোজেনকে ভেঙে ফেলি, তাহলে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। তাহলে আমরা বলছি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তাহলে এখানে কার্বন, হাইড্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, কপার সবকটাই কি মৌলিক পদার্থ। কারণ এই পদার্থের বাংলা অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। আর যৌগিক পদার্থ হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ যে পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, মানে একের চেয়ে বেশি। যে পদার্থকে ভাঙলে একের চেয়ে বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে কি যৌগিক পদার্থ বলে। তাহলে এখানে আমরা পানি দেখো, হাইড্রোজেন আর অক্সিজেনের সমানে গঠিত। তাহলে কি পদার্থ? যৌগিক পদার্থ। কার্বন ডাইঅক্সাইড H2SO4, ethyl alcohol,
সোডিয়াম ক্লোরাইড। এই সবকটাই কি একের চেয়ে বেশি পদার্থ দিয়ে গঠিত। তাহলে পানি গঠিত হয়েছে হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা, কার্বন ডাইঅক্সাইড গঠিত হচ্ছে কার্বন আর অক্সিজেন দ্বারা, আর সালফিউরিক অ্যাসিড H2SO4, তার মানে দুইটা হাইড্রোজেন একটা সালফার চারটা হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন সালফার অক্সিজেনের সমন্বয়ে গঠিত। মিথেন, এখানে কয়টা হাইড্রোজেন কার্বন আছে? দুইটা কার্বন, পাঁচটা হাইড্রোজেন আর একটা কি অ্যালকোহল গ্রুপ। এই দিয়ে এটা কি মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। আর এটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, তার মানে কি খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণ। এই সবকটাই কি যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে একের অধিক মৌলিক যৌগিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। তাহলে আমরা প্রথমে পড়ছি কি পদার্থ কাকে বলে, তারপর মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। এখন আমরা পড়ব মানে প্রতীক আর সংকেত। প্রতীক, প্রতীক কাকে বলে? কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। কি বলছি? কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন হাইড্রোজেন একটি পূর্ণ নাম, এর প্রতীক H। তা পূর্ণ নাম কি? হাইড্রোজেন, প্রথম অক্ষর কি H, তাহলে Hটা হচ্ছে কি ওই মৌলের প্রতীক। তাহলে কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। হাইড্রোজেন, সালফার পূর্ণ নাম, তাহলে এর প্রতীক S, প্রথম অক্ষর। তাহলে আমরা প্রতীকের সংজ্ঞা থেকে বুঝতে পারছি কোনটা প্রতীক। তাহলে সংকেত কাকে বলে? আচ্ছা, এখানে পটাশিয়াম প্রতীক, কার্বনের প্রতীক C, অক্সিজেনের প্রতীক O, হাইড্রোজেনের প্রতীক H, পটাশিয়ামের প্রতীক K, কপার, ক্যালসিয়াম, এ সবগুলোই কি প্রতীক। যেহেতু বলছি কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে প্রতীক কি সেটা আমরা বুঝতে পারছি কিনা? কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, পূর্ণ নাম। আর প্রতীক কি? আমরা মৌলের প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা ল্যাটিন নাম, মানে এই তোমার একটি মৌলের নাম, যেমন পটাশিয়াম ল্যাটিন নাম ক্যালিয়াম। হ্যাঁ, আমরা ফিতে কি ফসফরাস, আবার ফিতে আমরা কি পটাশিয়াম লিখতে পারতাম, কিন্তু ফিতে যেহেতু ফসফরাস আছে সেজন্য
মানে পটাশিয়ামের একটা ল্যাটিন নাম বের করছেন বিজ্ঞানীরা, ক্যালিয়াম। যেমন KALIUM, ক্যালিয়াম, তার মানে কি? কে? পটাশিয়াম। তো প্রতীক আর সংকেত, এরপরে হচ্ছে সংকেত কাকে বলে? সংকেত মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করাকে সংকেত বলে। মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করাকে সংকেত বলে। যেমন পানির সংকেত, তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করাকে সংকেত বলে। যেমন পানির সংকেত H2O, তারপরে লবণের সংকেত NaCl। এরকমভাবে আরও অনেক সংকেত আমরা লিখতে পারি। তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করাকে সংকেত বলে। এখন আমরা যদি বলি যে প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য লিখ, তাহলে আমরা সংজ্ঞা থেকে লিখতে পারবো কিনা? সংজ্ঞাটা আমরা বুঝতে পারছি। প্রথমেই আমরা কি বলছি? প্রতীক কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, আর মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করাকে সংকেত বলে। তাহলে প্রতীক আমরা পূর্ণ নাম লিখছি, পূর্ণ নামের এখানে প্রথম অক্ষর হাইড্রোজেনের পূর্ণ নাম HYDROGEN, প্রতীক। তাহলে প্রতীকে হয় H, এটা পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ প্রতীক। আর সংকেত মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করাকে সংকেত বলে, যেমন পানির সংকেত। তাহলে আমরা এখানে পার্থক্য মৌলিক বা যৌগিক পদার্থের বিশেষ করে প্রতীক আর সংকেতের মধ্যে পার্থক্য আমরা এই সংজ্ঞা থেকে লিখতে পারবো। সংজ্ঞা থেকে পার্থক্যটা কীভাবে লিখব? যে কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, আর সংকেত হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করাকে সংকেত বলে। তাহলে H হচ্ছে কি? প্রতীক, আর H2O সংকেত। তাহলে এখন আমরা বুঝব যে পরমাণু কাকে বলে। পরমাণু, আর পরমাণু তো পড়ে নাই। তাহলে পরমাণু কাকে বলে? পরমাণু কোনো মৌলের ক্ষুদ্রতম কণিকাকে কি বলে? পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলে। মৌলিক পদার্থের
ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, পটাশিয়াম, এই সবকটাই কি পরমাণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি। তারপরে হচ্ছে অণু। অণু কাকে বলে? অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। যেমন H2, এটা একটা মৌলিক পদার্থ, এটা কি অণু। অক্সিজেন পানির অণু। কপার অক্সাইড, ম্যাগনেসিয়াম ইত্যাদি। তাহলে এখানে H2O অণু, অক্সিজেন অণু, পানির অণু, কপার অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ইত্যাদি, এই সবকটাই কি অণু। তাহলে এই দুটো সংজ্ঞা থেকে আমরা পার্থক্য বলতে পারি, মানে অণু পরমাণু কাকে বলে। এখন আমরা কোনটা পরমাণু আর কোনটা অণু, মানে এটা আমাদের বুঝতে হবে। আমি এখানে পরমাণু এবং অণু লিখব, তোমাদেরকে বলতে হবে যে কোনটা অণু আর কোনটা পরমাণু। এখানে আমি অণু লিখলাম, পরমাণু লিখলাম। এখন সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে কোনটা অণু আর কোনটা পরমাণু। এখানে হাইড্রোজেন হচ্ছে পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। আর মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? অণু বলে। তাহলে অক্সিজেন O2 এটা কি অণু। H2O মানে হাইড্রোজেন অণু। সোডিয়াম পরমাণু, কপার পরমাণু, ফসফরাস পরমাণু। H2O পানি, এটা পানির অণু। কার্বন ডাইঅক্সাইড CO2 মানে এটা কি অণু। CaO ক্যালসিয়াম অক্সাইড অণু। H2SO4 সালফিউরিক
অ্যাসিড, তার মানে কি অণু, ক্লোরিন পরমাণু। তাহলে এখানে আমরা অনেকগুলো একসাথে লিখলে যদি আমরা পরমাণু আর অণু বুঝি তাহলে সেটা আমরা কি ধরতে পারবো। তাহলে আমরা পরমাণুর সংখ্যাটা কি বলছি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, আর মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। পরমাণু বিভাজনে মানে পরমাণুকে ভাগ করা যায়। তাহলে পরমাণু বিভাজনে আমরা কি পাই, 3 ধরনের কণিকা পাই। কয় ধরনের কণিকা, 3 ধরনের কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3 ধরনের কণিকা পাবো। আর অণু বিভাজনে কি পাবো, পরমাণু পাবো। তাহলে দেখি আমরা পরমাণু বাংলে কি পাই। তাহলে পরমাণুকে বাংলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। পরমাণুকে বাংলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অণুকে বাংলে যেমন একটা হাইড্রোজেন অণু, এটাকে যদি আমরা ভাঙি তাহলে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, আমরা 2টা পরমাণু পেয়ে যাই। তাহলে অণু বিভাজনে কি পাওয়া যায়, পরমাণু পাওয়া যায়। আর পরমাণু ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। তাহলে আজকে আমরা প্রথমেই পড়লাম পদার্থ কাকে বলে, তারপরে মানে প্রতীক, সংকেত, প্রতীকের সংজ্ঞা, সংকেতের সংজ্ঞা, প্রতীক আর সংকেত চেনার উপায়, তারপরে অণু, পরমাণুর সংজ্ঞা, অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, এবং বিশেষ করে আমরা সেগুলোকে কোনটা অণু কোনটা পরমাণু সেটাও আমরা কি বুঝতে পারছি। তো অণু পরমাণুর পার্থক্য আমরা সংজ্ঞা থেকেই বলতে পারবো, প্রতীক আর সংকেতের পার্থক্য সংজ্ঞা থেকেই বলতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখি এখানে পরমাণুর গঠন, পরমাণুর গঠন, এস এর মান 2, 6, ডে এর মান 10। এখন আমরা এখানে সোডিয়াম পরমাণুর গঠন, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর P6, তৃতীয় শক্তি স্তর 1। তাহলে একটা পরমাণুর কেন্দ্র মানে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস বা বর। তাহলে এখানে সোডিয়ামে 11টা প্রোটন, 11টা প্রোটন আর 12টা কি থাকে, নিউট্রন। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আমরা কটা পেয়েছি, 2টা। দ্বিতীয় শক্তি স্তর মার্কার, দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর সোডিয়াম সোডিয়াম পরমাণুর সোডিয়াম পরমাণুর গঠন। তাহলে প্রথম শক্তি স্তরে মানে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 1টা। তাহলে আমরা পরমাণুর মধ্যে বলছি যে একটা পরমাণুকে বাংলা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। তাহলে এখানে আমরা এই পরমাণুর গঠনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে কে আছে, 11টা প্রোটন আছে আর 12টা নিউট্রন। আর এগুলো হচ্ছে কি কক্ষপথ, কক্ষপথে ইলেকট্রন, ইলেকট্রনগুলো কি আমরা দেখতে পাচ্ছি এখানে কটা, 11টা ইলেকট্রন আছে। তাহলে
এখানে বর সংখ্যা কাকে বলে? বর সংখ্যা হচ্ছে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যার সমষ্টিকে বর সংখ্যা বলে। তাহলে 11 আর 12 এটা যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 2 আর 1 3, আর এখানে 1 1 2 23। কত হয়? 2 আর 1 3 আর 1 23। তাহলে তোমার কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের বর সংখ্যা বলে। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে 11টা প্রোটন আর 12টা নিউট্রন আছে। আর এই 11টা প্রোটনের সমান সংখ্যক কি? ইলেকট্রন আছে। তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন ম্যাগনেসিয়াম পরমাণুর গঠন। ম্যাগনেসিয়াম হচ্ছে 12। এখানে যদি আমি আরেকটা কি ইলেকট্রন দিয়ে দিই তাহলে 2 8 10 12। এখানে এটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম পরমাণুর গঠন। তাহলে এখানে কক্ষপথে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা। আর দ্বিতীয় কক্ষপথে 2 4 6 8, এটা হলো দ্বিতীয়। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম পরমাণুর গঠন এটা। অনুরূপভাবে তোমাদেরকে যদি আমি বলি ম্যাগনেসিয়াম তারপরে কি আছে? অ্যালুমিনিয়াম পরমাণুর গঠন। এখানে দেখো এস এর মান 2, পি এর মান 6, ডি এর মান 10। আমরা বাকি প্রতীকগুলা এখানে না লিখি, আমরা বিশেষ করে তোমাদেরকে অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? 13। আচ্ছা, ইতিমধ্যে আমাদের পারমাণবিক সংখ্যা কাকে বলে সেটা একটু বলতে হবে। সেটা হচ্ছে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাহলে এখানে 11টা। এটাও তোমাদের জানতে হবে কোনো মৌলের তোমার যত সংখ্যক ইলেকট্রন থাকে তার তত সংখ্যক কি থাকে? প্রোটন থাকে। তাহলে এখানে 11টা প্রোটন আছে, দেখো 11টা ইলেকট্রন আছে। এখানে আমি যদি এই যে ম্যাগনেসিয়াম, তার মানে ম্যাগনেসিয়াম 12 ম্যাগনেসিয়াম যদি এখানে 11টা কি আছে? ইলেকট্রন। তাহলে প্রোটন সংখ্যা কটা হবে? 12টা হবে, কারণ প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে একটা পরমাণুকে বাংলা আমরা কি কি পাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে আমরা পদার্থ কাকে বলে সেটা পড়ছি, পদার্থের ক্লাসিফিকেশন পড়ছি, প্রতীক সংকেতের পার্থক্য, অণু পরমাণু কাকে বলে অণু পরমাণুর পার্থক্য, তারপরে পরমাণুকে বাংলে কি পাওয়া যায়, তারপরে অণুকে বাংলে কি পাওয়া যায় সেগুলো পড়ছি। তাহলে এখন আমরা আবার একটু রিপিট করি যে কোনটা পরমাণু আর কোনটা অণু। হাইড্রোজেন এটা পরমাণু, কারণ কি এটাকে বাংলা কি পাবো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো। এখানে হাইড্রোজেন কি H2 লিখছি, তার মানে কি হাইড্রোজেন অণু। এখানে যদি ও দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে? পানির অণু। কার্বন ডাইঅক্সাইড এটা একটা অণু, এখানে লিখলাম কার্বন, তার মানে কি পরমাণু। তো এরকমভাবে আমরা অনেকগুলো মানে অণু আর অনেকগুলো পরমাণু যদি একসাথে এলোমেলো করে লিখি, যদি আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারি যে
কোনটা পরমাণু আর কোনটা অণু। তাহলে এখানে এই আমরা এখানে কিছু পরমাণু আর কিছু অণু লিখেছি। এটা হাইড্রোজেন পরমাণু, H2O অণু, কার্বন ডাইঅক্সাইড CO2 অণু, এটা অণু, এটা পরমাণু, এটা পরমাণু, এটা পরমাণু, ফসফরাস, পটাশিয়াম, কার্বন, হাইড্রোজেন, এগুলো হচ্ছে কি পরমাণু। আর H2O CO2 এগুলো হচ্ছে অণু। তাহলে আমরা অণু পরমাণু বুঝতে পেরেছি কিনা? তাহলে আমি আবার একটু রিপিট করতেছি যে পরমাণু কাকে বলে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলে, যেমন হাইড্রোজেন। আর মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? অণু বলে। তাহলে এইখানে এই পানির অণুর মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে কার্বন আর অক্সিজেন আছে, আর এগুলো হচ্ছে পরমাণু। তাহলে এই বিষয়গুলাই তোমরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে তোমরা সেটা বুঝতে পেরেছো কি না, অনেকগুলা পরমাণু আর অণু একসাথে লিখবো, লিখে তোমাদেরকে বলতে হবে কোনটা অণু আর কোনটা পরমাণু। আর প্রতীক সংকেত, প্রতীকও আমরা পড়ছি, সেটা হচ্ছে কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, পূর্ণ নাম। আর সংকেত হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করাকে সংকেত বলে। তাহলে এই প্রতীক সংকেত এটাও আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা অনেকগুলা প্রতীক সংকেত একসাথে এলোমেলো করে লিখলে আমরা যদি বুঝি, তাহলে সেটা আমরা ধরতে পারবো যে কোনটা প্রতীক আর কোনটা সংকেত। এই বিষয়গুলাই আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি বলবো কোনটা। পরবর্তী ক্লাসে এই বিষয়গুলাই আবার আমি একটু রিপিট করব, জিজ্ঞাসা করব যে তোমরা আসলে এগুলা বুঝতে পেরেছো কিনা। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসে যাতে আবার তোমরা আমারও স্বাস্থ্য এবং অসুস্থতা না থাকে, ভালো থাকি, এবং তোমরাও যাতে ভালো থাকো সেই কামনা করে আজকে ক্লাস এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করলাম।